এর গল্প সৌভিক ঘোষের কাহিনী অবলম্বনে জোনাকি। শুনতে থাকো আমাদের আজকের নিবেদন। উমা, ওই উমা, উঠে পড় মা, স্কুলে যেতে হবে তো। না, আজকে যাব না। কি হয়েছে রে? তোর কথা সব সময় শোনা হয়, যেটা বায়না করিস নিয়ে আসা হয়। স্কুল না গেলে বার্থডে সেলিব্রেশনটা কিন্তু ক্যান্সেল করে দেবো, এই বলে রাখলাম আমি। উমা বুঝতে পারে এই মুহূর্তে তার মায়ের মেজাজ 440 ভোল্টের থেকে সামান্য একটু কম আছে। এরপরে 440-এ পৌঁছে গেলে আর কিন্তু রক্ষে নেই। অনেক অনুরোধের পরে এইবারের জন্মদিনের অনুষ্ঠান কোনোভাবে ম্যানেজ করেছে উমা। আর মাত্র 8 দিন বাকি। এখন যদি তীরে এসে তড়ি ডুবে যায় তাহলে এর থেকে আর হতাশার কিছু থাকবে না। তাই আর দেরি না করে মায়ের বাধ্য মেয়ের মতো বিছানা ছেড়ে উঠে পড়ে সে। বাপি, গুড মর্নিং মাই লিটল হার্ট। শ্রীমান বিশ্বরূপ সেন উমার বাবা। তবে উমার কাছে বিশ্বরূপ বাবার থেকেও বন্ধু বেশি। শাসন বলতে ওই মায়ের থেকে যা একটু আধটু পাওয়া। তার আবদার মেটানোর একমাত্র কারিগর তার বাবা। আমার জন্মদিনে কি উপহার দেবে? তোর কি লাগবে আমাকে একবার বল। কম্পিউটার চাই। বেশ, হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আলাদিনের আশ্চর্য প্রদীপের রূপকথার গল্প শুনেছেন তো, যেখানে চাইলে সবকিছুই পাওয়া যায়। বিশ্বরূপবাবু তার একমাত্র মেয়ের কাছে সেই আশ্চর্য প্রদীপ। বিশ্বরূপবাবুর অর্ধাঙ্গিনী শ্রীমতী তানিয়া সেন এমনটাই মনে করেন। এত আদর দিয়ে মেয়েকে আর বাঁদর তৈরি করো না তো, মেয়েটাকে আর মাথায় তুলো না। হা, এইভাবে বলছো কেন? আমার মেয়ের মতো মেয়েই হয় না। ঢং করো না। ওনার মেয়ের মতো নাকি মেয়ে নেই, তা বলছি কি, একবার মেয়ের রেজাল্টের দিকে তাকিয়েছো কখনো? দেখো, কেমন রেজাল্ট করলো সেটা বড় ব্যাপার নয়। ও ইঞ্জিনিয়ারিং পড়ুক বা ডাক্তারি পড়ুক, সেসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু চাই আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। সপ্তাহ 2 আগে কি হলো ভুলে গেছো? উমাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে যে তর্ক বিতর্ক লেগেছে সেটা মন দিয়ে শুনছিল উমা। তার বাবার মন্তব্য তাকে বেশ উৎসাহিত করে। 2 সপ্তাহ আগে এমন একটা ঘটনা ঘটেছে যা বিশ্বরূপ বাবুকে ভীষণ গর্বিত করেছে। উমার ঠাকুরদা ঠাকুমা গ্রামের বাড়িতে থাকে। বিশ্বরূপ কাজের জন্য কলকাতায় থাকার কারণে ওনাদের সঙ্গে প্রতিনিয়ত দেখা হয় না। এবার যখন এসেছিল তাদের একমাত্র নাতনির হাতে 1000 টাকা তুলে দিয়ে বলেছিল নিজের পছন্দ যা হয় কিনে নিতে। উমা টাকাটা নিয়েছিল, তবে সেটা নিয়ে যা করেছিল তা সত্যিই অনবদ্য। আমি এই টাকা দিয়ে নিজের জন্য কিচ্ছু নেব না। তবে কি করবি? আমাদের বাড়ির সামনে ফুটপাতে যে বাচ্চা মেয়েটা থাকে ওর বাবা মায়ের সঙ্গে, ওর জন্য কিছু কিনে দিতে চাই। বেচারি খুব কষ্টে থাকে গো, ওদের এমনিতেই খাবার জোটে না। মেয়েটাকে জন্মদিনেও কিছু কিনে দেওয়া সম্ভব নয়, তাই আমি এই টাকাগুলো দিয়ে মেয়েটাকে কিছু দিতে চাই। এই না হলে আমার মেয়ে। আই এম প্রাউড অফ ইউ ডিয়ার। উমা খুব সহজেই মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। সে নিজের আবদার যেমন মেটাতে পারে, ঠিক তেমনি অন্য মানুষের আকাঙ্ক্ষা মেটাতেও মন আবেগী হয়ে যায়। যে মেয়ে আর মাত্র কয়েকদিন পরে 10 বছরে পা দিতে চলেছে, সেই মেয়ের এমন স্বভাব দেখে অনেকেই বিস্মিত হয়। অবশ্য এসবের একমাত্র কারিগর হলো উমার বাবা। তার মা তানিয়া যতই রাগারাগি করুক, সেও মনে মনে এটাই বিশ্বাস করে। কথাটা ভাবতে ভাবতেই মনের মধ্যে একটা হাসি খেলা করে তানিয়া। মা, হাসছো কেন? কিছু না রে, সাবধানে স্কুলে যাও মা। প্রতিদিনের মতোই আজকেও বিশ্বরূপ উমাকে বাইকে করে নিয়ে বেরিয়ে যায়। এতক্ষণ হয়তো ভাবতে পারেন যে তানিয়া গৃহবধূ। আগে না, তানিয়া হলো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আজকে ছুটি। তানিয়া ঘরের কাজ করছিল। কলিং বেলের শব্দ শুনে দোতলা থেকে হুড়মুড় করে নেমে এসে তানিয়া দরজা খোলে।
আসুন, ঘরে আসুন। দরজার ওপারে একজন 45-46 বছরের মহিলা, পরনে একটা সস্তার ছাপা শাড়ি, হাত জোর করে তানিয়ার দিকে তাকিয়ে আছে। মহিলার মুখে হালকা একটা হাসি থাকলেও তাকে দেখেই বোঝা যায় একটা অস্বস্তি নিয়েই এই হাসি ফুটিয়ে তুলেছেন সেই মহিলা। মহিলাকে দেখে মায়া হয় তানিয়ার, যদিও তানিয়া তার জন্যই অপেক্ষা করছিল। উনি আকস্মিক আগন্তুক নন। মহিলা প্রথমে ঘরগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তার সোফায় না বসে সোজা মাটিতে বসে যায়। তানিয়া তাকে সোফায় বসার জন্য অনুরোধ করে। প্লিজ আপনি এখানে বসুন। না না, আমি এখানেই ঠিক আছে বোন। মহিলার কথাবার্তার মিষ্টতায় তানিয়ার ভালো লেগে যায়। বেশ, তা বলো তোমার মাসে কত টাকা দরকার? তুমি যা দেবে তাতেই আমি খুশি। কয়েকদিন আগেই এই মহিলা বাড়িতে একটা কাজের জন্য এসেছিলেন। উনি বাচ্চাদের দেখাশোনার কাজ করেন। সেই দিন তানিয়া ওনাকে ফিরিয়ে দিতে পারেনি। কয়েকদিন পর সময় দিয়ে আসার কথা বলেছিল। তানিয়া আর বিশ্বরূপ দুজনেরই অনেক ব্যস্ত জীবন। সব ব্যস্ততা সামাল দিয়ে মেয়ের জন্য একটু সময় বার করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। সবকিছু বিবেচনা করে তাদের একমাত্র নয়নের মণি উমাকে দেখাশোনার জন্য একজন আয়ার কথা ভাবছিল ওরা। এই মহিলা কিছুদিন আগে নিজের থেকে এসেছে সেই কাজ চেয়ে, তাই আজ তাকে ডেকে পাঠিয়েছে তানিয়া। তোমাকে কিন্তু 24 ঘন্টা থাকতে হবে, অসুবিধা নেই তো? আমার আমার নিজে কেউ নেই, আমার কোনো অসুবিধা হবে না বোন। আম, তোমার মেয়ে কোথায়? ও স্কুলে গেছে। আচ্ছা শোনো না, তুমি না কালকে থেকেই শুরু করো কেমন? না হলে আমি একা সামাল দিয়ে পারি না। ওমার স্কুলটা ওর বাবা চিনিয়ে দেবে। তুমি প্রতিদিন মেয়েটাকে স্কুলে দিয়ে আসবে, আর আসার সময় নিয়ে আসবে। ঠিক আছে তো? আচ্ছা বোন, ঠিক আছে। আর এমনিতে খাবারের দিকটা তোমাকে দেখতে হবে না, কাজের মেয়ে আছে, ওই রান্না করে। ও কিছুদিনের জন্য এই একটু দেশের বাড়িতে গেছে। আর একটা কথা, তুমি আমার মেয়েটাকে নিজের মেয়ের মতোই দেখো। ও আমাদের খুব আদরের। মাইনে নিয়ে কিন্তু কোনো চিন্তা করো না। নিজের মেয়ের মতোই আগলে রাখবো, কোনো চিন্তা করো না। বেশ, তবে ওই কথাই রইলো। এমনি পরে কিছু অসুবিধা হলে বলবে, হ্যাঁ? আচ্ছা শোনো না, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না না বোন, আমি খেয়ে এসেছি। তাও একটু কিছু খাও। না না না, ঠিক আছে। তবে এসো, তোমার থাকার ঘর একবার দেখিয়ে দিই বরঞ্চ। আসো আসো। ও, তোমার নামটা যেন কি? একদম ভুলে গেছি গো। আমার নাম কবিতা। স্কুল থেকে বাড়িতে ফেরার পরে উমা কবিতাকে দেখে প্রশ্ন করে, আজ থেকে তুমি আমার দেখাশোনা করবে? মা বলছিল। হ্যাঁ, তোমার নাম কি গো? আমার নাম উমা। বাহ, কি সুন্দর নাম। তোমার নাম কি? আমার নাম কবিতা। তাহলে আমি তোমায় কবিতা মাসি বলে ডাকবো? আচ্ছা। আমি তবে হাত পা ধুয়ে আসি, বাইরে থেকে এসেছি তো, মা না হলে খুব রাগ করে। কবিতা উমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় তানিয়ার মোবাইলে একটা ফোন আসে। হ্যালো, ছন্দা? হ্যাঁ রে, বল কবে আসবি? সেই জন্যই ফোন করলাম দিদি, আমি কালকে ফিরছি। ওইদিকে সবকিছু ঠিক হয়েছে তো? হ্যাঁ, উনি এসেছেন তো। এবার তুই চলে আসলেই আর কোনো চিন্তা নেই। আচ্ছা শোন, আমি এখন রাখছি, তুই কালকে চলে আয়। ছন্দা এই বাড়ির কাজের মেয়ে, অনেক বছর থেকেই এই বাড়িতে কাজ করে। রান্নাঘর থেকে ঘর পরিষ্কার, বাসন মাজা সবকিছু সে নিজের হাতেই করে। ছন্দাই বাড়িতেই থাকে, মাসে 2-3 দিনের জন্য দেশের বাড়িতে যায়। তানিয়া ছন্দার ফোনটা কেটে বিশ্বরূপকে ফোন করে। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে বলো। হ্যাঁ, ওই মহিলা এসে গেছে। আচ্ছা, তা কেমন বুঝলে? ভালোই তো মনে হলো। আর শোনো না, বলছি যে, উমাকে নিয়ে এসেছো? আরে হ্যাঁ, বলছি শোনো না, কালকে ছন্দা আসছে।
আচ্ছা, তাহলে তোমার চাপটা একটু কমবে বলো। কি আর চাপ কমবে, তুমি তো আবার নাগপুরে চলে যাচ্ছ। সে তো মাত্র কিছুদিনের জন্য, কি আর করবো তানি, কোম্পানি যেতে বলছে। সঙ্গে আমার প্রমোশনটাও তো জড়িয়ে আছে, তাও তো আমাদের ম্যানেজার খুব ভালো, তাই মেয়ের জন্মদিনে থাকতে পারবো, না হলে তো কালকেই চলে যেতে হতো। তোমার নাকি এবার প্রমোশন আর আমার ডিমোশন। হ্যাঁ, এইভাবে কেন বলছো তানি, একটু বোঝো। হ্যাঁ, ঠিক আছে, এখন রাখছি তাহলে। 1 সপ্তাহ আগেই এই ট্রান্সফার অর্ডার পায় বিশ্বরূপ। প্রমোশন হবে ঠিকই, কিন্তু এত দূরে পোস্টিং এর জন্য তানিয়া খুব একটা খুশি নয়। আসলে বাড়ির অমতে তাকে বিয়ে করেছিল তানিয়া। তানিয়ার বাড়িতে তাদের বিয়ে কোনোদিনই মেনে নেয়নি। সেই থেকে বাপের বাড়ি আর যায় না তানিয়া। এখন তার কাছের মানুষ বলতে বিশ্বরূপ আর তাদের একমাত্র মেয়ে উমা। সেই বিশ্বরূপ তার থেকে দূরে চলে যাবে, সেটা ভেবেই মনটা কেমন ভার হয়ে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উমা, হ্যাপি বার্থডে টু ইউ। সারা বাড়িতে মানুষজনের হই হট্টগোল। তবে এত উৎসবের মধ্যেও কোথাও যেন তানিয়ার মনের মধ্যে হতাশার ছায়াটা বেশ বোঝা যাচ্ছে। বিশ্বরূপের মনটাও খুব একটা ভালো নেই। আগামীকাল নাগপুরে চলে যেতে হবে তাকে। এই নে তোর উপহার। ল্যাপটপ? ল্যাপটপ। তোকে কথা দিয়েছিলাম, তবে দেখবি পড়াশোনাতে এর প্রভাব পড়তে দিবি না কিন্তু। ভালো রেজাল্ট করলে আমার থেকে তোর মা বেশি খুশি হয়, আমি জানি তুই ব্যাপারটা বুঝবি। বিশ্বরূপ কথাগুলো বলতেই তার বাবাকে জড়িয়ে ধরে উমা। তুমি আবার কবে আসবে বাপি? তোমাকে ছাড়া অনেক বোরিং লাগে আমার। জানি তো, কিন্তু একটু সময় লাগবে যে মা। তবে যখন ফিরে আসবো তখন তোর বাবাকে অফিসের সবাই স্যার বলে ডাকবে, সেটা কি ভালো হবে না বল? তখন আমি অনেক প্রাউড ফিল করব বাপি। একদম আমার মনের মতো কথা, আমার সোনা মেয়ে। কথাটা বলেই মেয়েকে কোলে তুলে নিয়ে তার কপালে একটা চুম্বন করে বিশ্বরূপ। কিছুক্ষণ পরে কবিতা এগিয়ে আসে উমার দিকে। কবিতা মাসি, এসো। আমার দেওয়া উপহার তুমি নেবে? হ্যাঁ, কেন নেব না? কবিতা তার ব্যাগ থেকে একটা হাত ঘড়ি উমার হাতে তুলে দেয়। আমার এই সামর্থ্য, কি করব বলো, আমি তো গরিব মানুষ। উমা হাতে নিয়ে বুঝতে পারে ঘড়িটা বেশ পুরনো, কিন্তু উমার ভারী পছন্দ হয়। থ্যাংক ইউ কবিতা মাসি। সামর্থ্যের থেকেও বড় কথা হলো ভালোবাসা। আপনি যদি ভালোবেসে একটা সুতোও দিতেন, তাও আমার মেয়ে হাসি মুখে গ্রহণ করত। আমরা ওকে এইভাবেই বড় করেছি। আর কি, আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন, বড় আদরের। আমি কালকে বাইরে চলে যাচ্ছি তো, কবে আসতে পারবো এখনো ঠিক নেই। দাদাবাবু, আপনি কিচ্ছু ভাববেন না। আহা, দাদাবাবু বলবেন না, আপনি আমাকে ভাই বলবেন। ঠিক আছে। দিদি, অনেক রাত হয়েছে, এবার কিছু খেয়ে নেবেন প্লিজ। আসুন, সকাল থেকে আপনি যেভাবে কাজ করছেন, প্রশংসা না করে থাকতে পারছি না। এদিকে সবাই খেতে বসে গেছে, এবার চলুন আপনিও খেয়ে নেবেন, চলুন। উমা, হ্যাঁ বলো বাপি। তুই কবিতা মাসিকে নিচের ঘরে নিয়ে যা, যা। আচ্ছা, চলো কবিতা মাসি। বেশ আনন্দ করেই জন্মদিন পালিত হয় উমার। পরদিন সকালে বিশ্বরূপ নাগপুর যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তানি, কই তাড়াতাড়ি, সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমি মেয়েকে ডেকে নিয়ে আসছি, না হলে বলবে আমাকে একবারও ডাকুনি। আচ্ছা। তানিয়া উমাকে ঘুম থেকে ডেকে তুলতে চায়। উমা, এই উমা, কি? বাপি চলে যাচ্ছে, দেখা করবি না? কখন? এই তো এখনই বেরিয়ে যাবে। আর বেশি সময় নষ্ট না করে উমা তার বাবাকে দেখার জন্য উঠে পড়ে। তুমি খুব ভালো করে থাকবে, কেমন? খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, আর মাকে মাঝে মাঝে একটু বিরক্ত করবে, কেমন? আমি খুব শিগগির ফিরে আসবো, কেমন? চলি, টাটা। মেয়েকে আদর করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বিশ্বরূপ।
আজকে একেবারেই মনটা ভালো নেই উমার। তার সব থেকে কাছের বন্ধু তার বাবা। মন খারাপ করছে? উমাকে শুয়ে থাকতে দেখে পাশের ঘর থেকে উমার ঘরে আসে কবিতা। কবিতা মাসিকে মনের কথা ভাগ করতে ভালো লাগে উমার। এখন ওদের মধ্যে বন্ধুত্ব অনেক মজবুত হয়েছে। হ্যাঁ কবিতা মাসি, বাপি কবে আসবে জানি না তো, তাই মন খারাপ। বাপি আমার সব থেকে ভালো বন্ধু। আর আমি আমি তোমার বন্ধু নই? তুমি আমার নতুন বন্ধুদের মধ্যে সব থেকে ভালো। সত্যি? ইয়েস। বেশ, তাহলে মন খারাপ করো না, আমি আছি তো। তোমার ভালো কিছু খাবার খেতে ইচ্ছে হলে আমাকে বলবে, আমি বানিয়ে দেব, কেমন? তাই? কিরকম রান্না করতে পারো? তো তুমি কি খেতে ভালোবাসো? তুমি চিলি চিকেন করতে পারো? হ্যাঁ, পারি তো। আবার চিকেন? কালকে এত কিছু খাবার হয়েছিল, এখনো হজম হয়নি। উমার ঘরে এসে কথাটা বলে তার মা। বাচ্চা মেয়ে একটু খেতে ভালোবাসে, এইভাবে বকো না। ওকে এত আদর দিও না তো দিদি, ওর বাবা আদর দিয়ে দিয়ে ওকে বাঁদর তৈরি করেছো, এটা বলবে তো? শুনে শুনে আমার কানের পোকা মরে গেল। দেখলে দিদি এই বয়সে কেমন পাকা হয়েছে। দেখো এবার কিন্তু ওকে আর একদম কিচ্ছু খাবার করে দেবে না। হ্যাঁ, এখনকার প্রজন্মটাই তো এরকমই। তানিয়া দি, বলছি যে আজকে কি রান্না করা হবে? দরজার সামনে এসে বাড়ির কাজের মেয়ে ছন্দা প্রশ্ন করে। এমন সময় কবিতা বলেন, যদি কিছু মনে না করো, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। বলছি যে কিছু মনে না করলে আমি কি আজকে রান্নাটা করতে পারি? তুমি করবে? হ্যাঁ বোন, আমি পারি। আমি চিকেন নিয়ে আসছি, আমার তরফ থেকে আমার মাইনে থেকে কেটে নিও। না না, তার দরকার নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। ছন্দা তুই নিয়ে আয়, যা চিকেনটা নিয়ে আয়। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে কবিতাকে ডেকে উমা বলে, আই লাভ ইউ কবিতা মাসি, কি সুন্দর করে ম্যানেজ করলে তুমি। বাপি আর তুমি আমার সব থেকে ভালো বন্ধু। কয়েক মাসের মধ্যেই বাড়িতে একটা বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছে কবিতা। বাবার অবর্তমানে কবিতা মাসিকে বন্ধু হিসেবে পেয়ে তার মনের কষ্ট একটু হলেও কমেছে। ধীরে ধীরে কবিতার সাথে উমার বন্ধুত্ব আরো অনেক পরিণত হয়ে উঠেছে। বাপি বাইরে চলে গেছে 1 মাস হয়ে গেল। তুমি যদি না থাকতে তাহলে আমি কিভাবে থাকতাম জানি না। তুমি আমার জন্য গড গিফটেড। কবিতা মাসি, একটা প্রমিস করবে? বলো। তুমি এই বাড়ি ছেড়ে কোনো দিনও চলে যাবে না তো? যদি চলে যাই? আমিও তোমার সাথে চলে যাব। এইভাবে বলিস না। আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছিস? কি গো? ওই যে জোনাকি পোকা। আমি যদি হারিয়ে যাই, ওই জোনাকি পোকা তোকে সব সময় আমার কথা মনে করিয়ে দেবে, কেমন? এমন কেন বলছো মাসি? তানিয়া পাশের ঘর থেকে ওদের কথা বেশ ভালো মতোই শুনতে পায়। ইদানিং কবিতার ব্যবহারে কেমন সন্দেহ বাসা বাঁধছে তানিয়ার মনে। কেমন ভাষা ভাষা কথাবার্তা বলছে আজকাল যেন। বিশ্বরূপকে একবার ফোন করে জানানো দরকার। তানিয়া বিশ্বরূপকে কল করে। হ্যালো, হ্যাঁ কি করছো? কি ব্যাপার, এত রাতে কি মনে করে? ফোন করলাম এই একটা কথা বলতে। কিছুদিন হলো কবিতা দিকে আমার আমার না ঠিক ঠিক মনে হচ্ছে না। ইদানিং ওর ব্যবহারটা কেমন যেন লাগে আমার। কেন? আরে মেয়ে কবিতা দিকে একটু আগেই বলছিল তুমি আমার সাথে সব সময় থাকবে, কোথাও যাবে না। তখন উনি বলল চলে গেলে কি হবে। শুনে মেয়ে কি বলছে জানো? কি বলেছে? ও নাকি কবিতা দির সাথে চলে যাবে। আর তুমি মজা পেয়েছো নাকি? হাসছো কেন? আরে বাবা, একটা বাচ্চা মেয়ের কথা এভাবে কেউ ধরে? না গো, মায়ের মন, ভয় তো লাগেই। এখন মেয়ের ঘরে কবিতা শোয়, ওর সঙ্গে সময় কাটায়, আমিও তো কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে তুমিও ফিরে আসছো না। তুমিও তো চিন্তা করো না তানি,
আমি কবিতাদির সাথে কথা বলে যা বুঝেছি, উনি সেরকম কিছু নন যা তুমি ভাবছো। শোনো, তুমি বেশি চিন্তা করো না, তোমার শরীর খারাপ করবে। কথাগুলো শুনে তানিয়ার মনের মধ্যে থাকা সংশয় কিছুটা দূর হয়, কিন্তু সন্দেহটা পরদিনই এমন বিষাক্ত হয়ে ফিরবে সেই ব্যাপারে তানিয়া নিজেও ভাবতে পারেনি। পরদিন ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। উমা, এই উমা, উমা, কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ উমা, কথা বল না। এই উমা, এই দেখ, আমি কবিতা মাসি। উমা, গল্প করবি না আমার সাথে? কি রে? উমার হাত পা শিথিল হয়ে যায়, ঘুম ভাঙে না। পাশের ঘর থেকে ছুটে আসে তানিয়া। উমা, কি হয়েছে তোর? মায়ের সাথে কথা বলবি না? এই উমা, মা আমার, কথা বল না মা, কথা বল না আমার সাথে। অনেক ডাকাডাকির পরেও উমার ঘুম ভাঙে না। নিজেকে আর কোনোভাবেই সংযত রাখতে না পেরে তানিয়া মুহূর্তের মধ্যেই আক্রমণ করে কবিতাকে। কি করেছো তুমি আমার মেয়েকে? তুমি কি করেছো বলো? আমি আমি কিছু বুঝতে পারছি না। ওরে চন্দা, তোর দাদাকে একবার ফোন কর, ডাক্তারকে ফোন কর। এই তো দাদাকে ফোন করছি। না, আগে ডাক্তার বসুকে ফোন কর, তাড়াতাড়ি ফোনটা কর চন্দা। ছন্দা সময় নষ্ট না করে ডাক্তারকে ফোন করে। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই তানিয়া ফোনটা কেটে বিশ্বরূপকে ফোন করে তানিয়া। হ্যালো, কি হয়েছে তানি? কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? উমা কথা বলছে না রে, কথা বলছে না, মানে? কিছুতেই সাড়া দিচ্ছে না উমা, কিছুতেই সাড়া দিচ্ছে না। আমি ডক্টর বোসকে ফোন করেছি, উনি আসছেন। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও তানি, প্লিজ। ওর ওর হাতের তালুর মধ্যে হাত ঘষে একটু গরম করো, ডক্টরকে আসতে দাও, তারপর। সব রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু কথা বলছে না তো। এমন সময় কলিং বেলের আওয়াজ। ফোনটা রেখে তানিয়া দরজা খুলে দেখে ডাক্তার বোস চলে এসেছে। বেশি কথা না বলে উমার ঘরে চলে যান ডক্টর। বেশ কিছু সময় দেখার পরে বলে ওঠে, কালকে রাতে কি খেয়েছে? রোজ যা খায়, রুটি, তবে কালকে মাংস রান্না হয়েছিল। এই ওষুধগুলো লিখে দিয়েছি, একটু নিয়ে আসবেন। চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনারা দুজন একটু বাইরে যাবেন প্লিজ। ছন্দা আর কবিতাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে ডাক্তারবাবু। তারপরে উমার মাকে যা বলে সেটা শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তার। দেখো তানিয়া, ওকে একটু সাবধানে রাখবে। এমনিতে এত বড় অপারেশন হয়ে আছে ওর। কি হয়েছে ওর? আমি যেটা সন্দেহ করছি, ওর খাবারের সাথে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। একটা রিপোর্ট করতে দিচ্ছি, সেটা আসলে আরো ভালো করে বোঝা যাবে। হোয়াট? হ্যাঁ তানিয়া, এখন থেকে সাবধানে থাকো। এমনিতে বিশ্বরূপও এখন নেই এখানে। তানিয়ার মনের মধ্যে ভয় ঢুকে যায়। ডাক্তার ওষুধ দেওয়ার পরে তানিয়াকে আবার সাবধান করে চলে যায়। কিছুক্ষণ